হ্যালো স্টুডেন্ট, ক্লাস 4 বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আজকে আমাদের পাঠ্য একটি কবিতা, তার নাম সবার আমি ছাত্র। কবি সুনির্মল বসু। কবি সম্পর্কে আমরা প্রথমে একটু জানব। কবির জন্ম 1902 সালে বিহারের গিরিডিতে। কবি ছোটদের জন্য বিভিন্ন ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক লিখেছেন। কবি লেখার মধ্যে বারংবার বিভিন্ন শিক্ষামূলক কথা তিনি তুলে ধরেছেন তার বিভিন্ন কবিতা, গল্প এবং উপন্যাসের মধ্যে দিয়ে। তিনি খুব ভালো ছবিও আঁকতে পারতেন। তিনি খুব ভালো ছবি আঁকতেন এবং তার প্রত্যেকটা গল্প এবং কবিতার মধ্যে তিনি সুন্দর করে তার কথাগুলিকে তুলে ধরতে পারতেন। কবির লেখা যে বইগুলি সেগুলি হলো ছানাবড়া, বীর শিকারী, হইচই, কথা শেখা ইত্যাদি। বাংলা সাহিত্য অবদানের জন্য তাকে ভুবনেশ্বরী পদক দেওয়া হয়। কবি রবীন্দ্র সমসাময়িক যুগের একজন কবি ছিলেন। কবি বিভিন্ন লেখা আমরা বিভিন্ন সময় পড়ে থাকি। কবি সুনির্মল বসু 1957 সালে তার জীবনাবসান হয়। আমরা এবার কবিতাটি পাঠ করব। সবার আমি ছাত্র, কবি সুনির্মল বসু। আকাশ আমার শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। আমরা কবিতাটি পাঠ করলাম। এবার আমরা কবিতার ব্যাখ্যাটা একটু বুঝে নেব। এখানে কবি নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে তুলে ধরেছেন। কবিতার মধ্যে দিয়ে কবি নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে তুলে ধরার মধ্যে দিয়ে তিনি কি কি শিক্ষা লাভ করেন বা করেছেন সেটাই কবি কবিতার মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন। কবি প্রথমে যে আমরা প্যারাটা, সেই প্যারাগ্রাফে কবি কি বলছেন? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। অর্থাৎ আকাশ শিক্ষা দিচ্ছে কি হতে না, আকাশের মতন উদার হতে। যেমন আকাশকে আমরা জানি যে আকাশে কোনো শেষ নেই, আকাশ কিন্তু বিশাল বিস্তৃত, ফলে আকাশের মতন উদার হতে শিক্ষা দিচ্ছে। পরের লাইনে বলছে কবি যে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। বায়ু যেমন সব সময় বয়ে যাচ্ছে, বায়ু কিন্তু কখনো থামছে না, অর্থাৎ বায়ু কিন্তু সবসময় কাজ করছে, ফলে সে কর্মী। সেই কর্মী হবার মন্ত্র কবি কার কাছে পাচ্ছে? বায়ুর কাছে। এরপরে কি বলছে পরের লাইনে? পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। পাহাড় যেমন উচ্চ শির, কিন্তু পাহাড়ের মধ্যে কোনো কথা নেই, সে কিন্তু মৌন হয়ে দাঁড়িয়ে আছে। পৃথিবীর বুক জুড়ে মৌন, অর্থাৎ কথা না বলে সে কিন্তু দাঁড়িয়ে আছে, তার সমস্ত কিছু কিন্তু সে সহ্য করে সে দাঁড়িয়ে আছে। সেই রকমই কবি পাহাড়ের কাছ থেকে মৌনতার শিক্ষা পাচ্ছেন। আবার খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। অর্থাৎ খোলা মাঠে বাচ্চা শিশুরা যেমন খেলাধুলো করে, কোনো বাধ্যবাধকতা থাকে না, সেই জন্য খোলা মাঠ কবিকে কি শিক্ষা দিচ্ছে? দিল খোলা হয়ে, অর্থাৎ প্রাণ খুলে কোনো কিছু করতে, অর্থাৎ দিল খোলা হওয়ার শিক্ষা সে পাচ্ছে খোলা মাঠের কাছ থেকে। পরের প্যারাতে
কবি বলছে যে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য যেমন সবসময় প্রখর তেজে জাজল্যমান জ্বলে, সেই রকম নিজের তেজে নিজের ওপর ভরসা রেখে নিজের তেজকে সক্রিয়ভাবে তুলে ধরবার শিক্ষা দেয় সূর্য। সেই সূর্যের কাছ থেকে সে নিজের তেজের শিক্ষা পায় কবি বলছে। তারপরে কি বলছে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। চাঁদের জ্যোৎস্না যেমন খুব মিষ্টি খুব সুন্দর লাগে আমাদের কাছে, সেই চাঁদের কাছ থেকে কবি কি শিক্ষা পাচ্ছে, না শিক্ষা পাচ্ছে যে মধুর কথা বলতে, খুব মিষ্টি, তার মধ্যে মিষ্টতার কথা শিক্ষা চাঁদের কাছ থেকে কবি পাচ্ছে। পরের লাইনে কি বলছে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর। অর্থাৎ সাগরের অন্তর যেমন বিভিন্ন রত্ন রয়েছে, সাগরের ভিতরে আমরা বিভিন্ন রত্ন পাই, বিভিন্ন রকমের দামি মূল্যবান রত্ন সামগ্রী রয়েছে, সেই শিক্ষা কবি পাচ্ছে সাগরের কাছ থেকে। সাগর বলছে শিক্ষা দীক্ষায় যেন আমার ভেতরে সেই রত্ন আকরগুলো যেন আমার সেই সাগরের মতো আমাদের ভেতরে থাকে। তারপরে বলছে অন্তর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। অর্থাৎ নিজের বেগে চলবার শিক্ষা কবি কার কাছ থেকে পাচ্ছেন, নদীর কাছ থেকে। নদী যেমন কোনো কিছুই কোনো বাধাকে সব বাধাকে অতিক্রম করে কোনো বাধাতেই নিজেকে আটকে না রেখে নিজের আপন বেগে সে চলতে পারে, সেই শিক্ষাই কবিকে দিচ্ছে নদী, যে নিজের আপন বেগকে সবসময় বজায় রাখতে। তারপরের প্যারা কি বলছে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। অর্থাৎ মাটির কাছে আমি কি পাচ্ছি না ধৈর্য সহ্য ক্ষমতা। মাটিতে আমরা কত কিছু করি মাটির ওপরে, কিন্তু মাটি কি তার ফল আমাদের তার বিপরীতে আমাদের কোনো কিছু করে না, করে না। তাই মাটি কিন্তু সবকিছু সহ্য করে, সহিষ্ণুতা মানে সহ্য। অর্থাৎ মাটির মতো সহ্য শক্তি পেতে শিক্ষা পাচ্ছে কবি মাটির কাছে। তারপরে কি বলছে, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ যেমন কঠোর কঠিন, সেই রকম নিজের কাজকে সবসময় ঠিক করবার জন্য, নিজের কাজকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সেই রকম দীক্ষা দিচ্ছে কে না পাথর। পাষাণ এখানে পাথর, সেই দীক্ষায় কবি পাচ্ছে পাথরের কাছ থেকে। তারপরের লাইনে কি বলছে, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। অর্থাৎ ঝর্ণা যেমন বেশ নিজের একটা সুন্দর কুলুকুলু ধ্বনিতে পাহাড়ের ওপর থেকে নিচে নেমে আসে, তার মধ্যে যেন একটা গানের কোথাও একটা সুর মূর্ছনা বেজে ওঠে, সেই গান যেন নিজের প্রাণে কবি শিক্ষা পাচ্ছে। সেই প্রাণে যে নিজের প্রাণে গান জাগানোর গান অর্থাৎ আমাদের সমস্ত দুঃখ সমস্ত বেদনা ভোলাবার একটা মন্ত্র হচ্ছে গান। সেই শিক্ষা কবি কার কাছে পাচ্ছে না ঝর্ণার কাছে, ঝর্ণা সেই শিক্ষা দিচ্ছে। তারপরে কি বলছে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। অর্থাৎ এই চারপাশে সবুজ, তার পাশের যে সবুজ অরণ্য, সে কি বলছে সবাইকে দান করো। যেমন সবুজ আমাদের সবসময় সবকিছু দান করে, সবচেয়ে বড় জিনিস সবুজ আমাদের কি দেয়, অক্সিজেন। বেঁচে থাকার অক্সিজেন আমরা সবুজের কাছ থেকে পাই। তাই শ্যাম বনানী বলতে এখানে অরণ্যকে বোঝানো হয়েছে। অরণ্য যেমন আমাদেরকে সকল সময় সবকিছু দিয়ে সাহায্য করছে, সেই সাহায্যের কথাই এখানে কবি বলেছেন। সেই শ্যাম বনানীর কাছে সেই শিক্ষাই কবি পেয়েছেন। তারপরে বেড়ায় কি বলছে, বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র। অর্থাৎ সত্যিই তো বিশ্বটাই তো একটা পাঠশালা, বিশ্বটাই তো একটা শিক্ষা কেন্দ্র। বিশ্বের সমস্ত কিছু থেকে আমরা শিক্ষা পাই, সব ছোট থেকে বড় বৃদ্ধ বয়স মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা শিক্ষা লাভ করি এই বিশ্বের কাছ থেকে, এই সমাজের কাছ থেকে, এই পৃথিবীর কাছ থেকে। কবি সেটাই বলছে যে বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। সেই তো নতুন নতুন জিনিস আমরা সকল সময় শিখছি, সব সময় আমরা নতুন ভাবে নতুন কিছুকে শিখছি, জানছি, বুঝছি। তারপর কি বলছে, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, এই পৃথিবীর যে বিরাট খাতা, এই যে চারপাশে প্রকৃতি তার বিরাট খাতায় সমস্ত পাঠ্য যেন পাতায় পাতায় সাজিয়ে রেখেছে, সেইখান থেকে আমি শিখছি। তারপরে কি বলছে, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। অর্থাৎ সবই আমরা কৌতূহলের দ্বারা শিখছি, সবই আমরা নিজেদের জীবনের পথে, জীবনকে চালিত করবার পথে আমরা সব কিছু পৃথিবী থেকে প্রকৃতি থেকে শিখছি, তাতে কোনো রকম সন্দেহ নেই। সবই আমরা আমাদের কৌতূহলের মধ্যে দিয়ে সবকিছুই আমরা শিখতে পারি, এবং শিখেই আমরা সঠিক শিক্ষা গ্রহণ করে আমরা সঠিক মানুষ হতে পারি। এইটাই কবি এই কবিতার মধ্যে দিয়ে বক্তব্য প্রকাশিত করেছেন।
আমরা কবিতার এই ব্যাখ্যাটি করলাম। এবার সামগ্রিকভাবে কবিতার যে নামকরণ, সেখানে কবি একটাই কথা বলেছেন যে কবি একজন শিক্ষার্থী, অর্থাৎ আমরা প্রত্যেকেই জন্মানোর পর থেকে আমরা কিন্তু প্রকৃতির কাছ থেকে তথাকথিতভাবে শিক্ষা পাই। সমস্ত সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন আমাদের প্রকৃতি। প্রকৃতি আমাদেরকে নানা ধরনের শিক্ষায় শিক্ষিত করে তোলে। সেই শিক্ষা ক্ষেত্রেই কবি বলেছেন কি না, কবি এই আকাশ, বাতাস, সূর্য, চাঁদ, পাহাড়, খেলার মাঠ, সাগর, নদী, মাটি, ঝর্ণা, বন, এই সকলের কাছ থেকে তিনি কিন্তু শিক্ষা নিচ্ছেন এবং তার একটা সুন্দর বিবরণ এই কবিতার মধ্যে দিয়ে তিনি ব্যক্ত করেছেন। কারণ এই পৃথিবীর যে বিরাট আঙিনা বা বিরাট অঙ্গন, সেখানে কিন্তু কবি একজন শিক্ষার্থী হিসেবেই এই শিক্ষাগুলি গ্রহণ করেছেন এবং তার মধ্যে দিয়ে কবি জীবন বোধে, জীবনের শিক্ষা শিক্ষিত হয়েছেন এবং সেখানে কবি সবকিছু তার কৌতূহলের মধ্যে দিয়ে সেই শিক্ষাকে আয়ত্ত করেছেন, সেখানে কোনো সন্দেহ নেই। এবং তার মধ্যে দিয়ে তিনি যে নতুন নতুন যা যা শিখছেন বা শিখেছেন, সেইগুলো সবই কিন্তু তার জীবনের ক্ষেত্রে কাজে লেগেছে বা কাজে লাগবে, এটাই কবির অভিমত। এবং কবি যে এখানে কবিতার নামকরণ করেছেন সবার আমি ছাত্র, এটা সত্যিকারের ঠিক কথা। এবং এখানে সবার আমি ছাত্র, অর্থাৎ কবি এখানে সবার বলছেন, এখানে প্রকৃতির যে সমস্ত বিষয়গুলো এখানে কবি তুলে ধরছেন, যে যেমন আকাশ, বায়ু, পাহাড়, সূর্য, নদী, চাঁদ, হ্যাঁ, সবার কাছেই কবি কিন্তু ছাত্র। অর্থাৎ তার মধ্যে যে ছাত্র সুলভতা, তার মধ্যে দিয়ে তার যে শেখার প্রচেষ্টা, সেটাই কিন্তু এই কবিতায় ব্যক্ত হয়েছে এবং তার মধ্যে দিয়ে এই নামকরণটি যথার্থ হয়ে উঠেছে যে সবার আমি ছাত্র। আমরা কবিতাটি পাঠ করলাম, কবি পরিচিতিও জানলাম এবং তার পাশাপাশি কবিতার ব্যাখ্যা এবং নামকরণের যথার্থতা আমরা আলোচনা করেছি। আমরা এবার একটু কবিতার মধ্যস্থিত কিছু শব্দার্থ দেখে নেব। কি কি শব্দার্থ আমরা এই কবিতার মধ্যে পেলাম। মৌন, মৌন মানে হচ্ছে নীরব। উদার মানে হচ্ছে মহৎ। ইঙ্গিত মানে হচ্ছে ইশারা। পাষাণ মানে হচ্ছে পাথর। মন্ত্রণা মানে হচ্ছে পরামর্শ। তাহলে আমরা এখানে এই শব্দার্থগুলো পেলাম। কি কি পেলাম? মৌন মানে নীরব, উদার মানে মহৎ, ইঙ্গিত মানে ইশারা, পাষাণ মানে পাথর, মন্ত্রণা মানে পরামর্শ। এগুলো তোমরা লিখে নিতে পারো। পরবর্তী সময় তোমরা কবিতাটি পাঠ করবে, কবিতার বিষয়বস্তু পড়বে, পড়ে তোমরা বুঝবে। ধন্যবাদ।